তখন নাফিস সেলিম ভাই খুদ সে আমার পোস্টে কমেন্ট করছিল। আমি এটা পারবো কি পারবো না বা আমি এটা করতে গেলে যদি ভুল হয়। তো এই জিনিসটা থেকে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পাই, আমাদের যেই মানে কারিকুলাম, হ্যাঁ, আমরা যেই কারিকুলামে পড়াশোনা করি, সেটা স্কুল হোক, কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি, আমাদের প্র্যাকটিক্যাল স্কিলের খুবই অভাব। তখন আমার ক্লাবিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না যে ক্লাবিং এ কি করতে হয় বা এতে কি আমার বেনিফিট হবে, স্পন্সরশিপ গুলো কিভাবে পান। তো সেক্ষেত্রে আমি বলবো যে লিঙ্কডইন এ অনেক ক্ষেত্রে কি যে আপনারা এইচআর সিও কে বেশি নক করেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি কি যে সিএমও, চিফ মার্কেটিং অফিসার, তাদেরকে আপনারা নক করার ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, হক একাডেমি আয়োজিত কেরিয়ার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ হোসেন। গতবারের মতো এবারও আমরা আমাদের কেরিয়ারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট চন্দ্র ভাই। সো আজকে আমরা আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কেন স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হওয়া উচিত, কিভাবে ক্লাবের সাথে যুক্ত হতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে পারে, তাদের স্কিলগুলো কিভাবে ডেভেলপ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আজকে ওনার সাথে আড্ডা দিব। সো আপনারা যারা আমাদেরকে দেখছেন তাদের আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হবে এবং আপনারা এখান থেকে অনেক কিছু নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন। আমাদের আজকের অতিথি প্রান্ত চন্দ্র ভাই, আমাদের ভাইস প্রেসিডেন্ট, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ক্লাব। সো কেমন আছেন? জি ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার সাথে কথা বলে আজকে আরো ভালো লাগবে আশা করছি, এবং আমাদের যারা দেখছেন তারাও খুব এনজয় করবে আমার মনে হচ্ছে। সো যেহেতু আপনি ক্লাবিং করেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেন, সো আমি যদি আমার প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করি যে প্রান্ত ভাইকে, যে আপনি যখন ক্লাবে জয়েন করেন, হ্যাঁ, সো তখন আপনার কেন মনে হয়েছে যে আপনার ক্লাবের সাথে ইনভলভ হওয়া উচিত, এবং কোন কোন বিষয়গুলো আপনি ক্লাবে এসে শিখতে পেরেছেন যেগুলো আসলে আপনার একাডেমিক লাইফে বা ক্লাসের মধ্যে শেখা পসিবল ছিল না। সো এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন যে কোন আগ্রহ থেকে আপনার মনে হয়েছে যে আপনার ক্লাবে জয়েন করা উচিত। ধন্যবাদ ভাইকে এরকম একটা প্রশ্ন করার জন্য। প্রথমত আমি যখন ক্লাবিং এর জন্য প্রথম যে ফার্স্ট সেমিস্টার শুরু করছিলাম, তখন আমার ক্লাবিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না যে ক্লাবিং এ কি করতে হয় বা এতে কি আমার বেনিফিট হবে। তো প্রথমত আমি ফার্স্ট সেমিস্টারে যখন একটা হার্ড প্রাইজের একটা প্রোগ্রাম ছিল যেখানে গেস্ট হিসেবে ছিল নাফিস সেলিম ভাই। তো নাফিস সেলিম ভাইকে নিয়ে আমি ফেসবুকে নানা রকম স্ক্রল করে ভিডিও দেখলাম যে সে অনেক ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাবলাম যে এটাতে আমি জয়েন করে দেখি যে কিরকম ভাইয়ের সাথে যে যোগাযোগ করে বা ভাই একটা স্পিকার হিসেবে আমাদের মতন একটা রিমোট এরিয়া পটুয়াখালী ক্যাম্পাসে আসতেছে, তো অফলাইনে ভাইয়ের সাথে দেখা করতে পারবো। তো যখন ভাইয়ের সাথে যে এই প্রোগ্রামটাতে সেশনটাতে আমি যখন জয়েন হলাম, তখন অনেক কিছু সম্পর্কে আইডিয়া হলো যে কর্পোরেট সেক্টর সম্পর্কে, তারপর ভাইয়ের বিজনেস আইডিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তো এরপর থেকে যখন ভাইয়ের সাথে আমি একটা সেলফি তুললাম, তখন আমি লিঙ্কডইন ব্যাপারে বা একটা ফেসবুকে বা সেখানে পোস্ট করার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না যে কিভাবে পোস্ট করলে বেটার হয়। তো তখন আমার লিঙ্কডইন আইডিয়া ছিল না। তো তারপর যখন আমি ২ বছর পর এই পোস্টটা করলাম যে নাফিস সেলিম ভাইয়ের সাথে আমি দেখা করছিলাম ২ বছর আগে এরকম একটা প্রোগ্রামে, তখন নাফিস সেলিম ভাই খুদ সে আমার পোস্টে কমেন্ট করছিল। তো সেটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে, যে একটা ক্লাবে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এরকম একটা এক্সপার্টদের সাথে একটা কমিউনিকেশন করতে পারছি, তারপর গিয়ে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট হইতে পারছে যে এরকম একটা কাজের মাধ্যমে। তো এরপর থেকে আমার কাছে মনে হইতেছে যে ক্লাবিং করার মাধ্যমে হয়তো বা নিজের লিডারশিপ স্কিল, কমিউনিকেশনের পাশাপাশি বিভিন্ন এক্সপার্টদের সাথে আমার যোগাযোগ করা সম্ভব। জি, তো থ্যাংক ইউ সো মাচ প্রান্ত ভাই। আমরা বুঝতে পারলাম যে আপনার সেই সময়কার গল্পটা, এটা আসলে খুবই যারা এই অ্যাক্টিভিটির সাথে মানে যুক্ত হয়, বিশেষ করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যুক্ত হলে নেটওয়ার্কটা অনেক বৃদ্ধি পায়, সেটা আমরা বুঝতে পারলাম। আরেকটা যদি আমি একটু আপনাকে নেক্সট কোশ্চেন যদি করি, যে অনেকে মনে করে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অথবা ক্লাবিং করা মানে হলো রিজিউমি অথবা সিভিতে একটা লাইন যোগ করা। সো আসলে কি তাই, নাকি আসলেই ক্লাব এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলে তাদের আসলেই কোনো পরিবর্তন আসে, বা তারা আসলেই কোনো কিছু শিখতে পারে, বা অন্যান্য স্টুডেন্টরা যারা তাদের থেকে কতটা তারা এগিয়ে থাকতে পারে যারা ক্লাবিং করে অথবা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হয়? সেই কথা বলতে গেলে কি যে যখন আমাকে বিভিন্ন রকম
ফ্রেন্ডরা আমাকে বলে যে তুই তো অনেক অ্যাক্টিভিটিস করিস, তো আমি যখন ক্যাম্পাস থেকে চলে যাব তুই আমাকে ওই যে এরকম একটা ক্লাবে থেকে একটা সার্টিফিকেট বা সেগুলো আমাকে দিয়ে দিস। কিন্তু আসলে কি যে সিভিতে আমি যখন এগুলো অ্যাড করব যে আমি এরকম অ্যাক্টিভিটিস করছি, তারপরে গিয়ে বিভিন্ন রকম অর্গানাইজেশন যুক্ত ছিলাম, তো তারা আমাদের যাদের কাছে আমি সিভিটা দিব, তারা আমার ফেসবুক আইডি, তারপরে লিঙ্কডইন প্রোফাইল সেগুলো ঘুরে দেখবে। তো সেখানে ঘুরে দেখার মধ্যে দেখবে যে কোনো অর্গানাইজেশনের সাথে আমার কোনো এঙ্গেজমেন্টই নেই বা কোনো ছবি তোলায় নেই, আমি কোনো কাজ করি নাই, তাহলে তারা সিভিটাকে বলবে যে কোনো এথিক্স এর মধ্যে পড়ে না। যে একটা লাইন দুই লাইন লিখলাম, সেটা তো কোনো আর কাজে লাগবে না, শুধুমাত্র লেখার কথা লিখলাম। আর যখন সিভিতে লিখতে হয় তখন কিন্তু আমাকে সেই একটা ক্লাব করি বা দুইটা ক্লাব করি, সেখানে আমাদের পুরো অ্যাক্টিভিটিস সম্পর্কে একটা শর্ট ব্রিফ দিতে হয়, যে এটা এক লাইন বা সম্ভব না হলেও দুই তিন লাইনে লিখলেও অসুবিধা হবে না। এই কারণে আমাদের এই জিনিসটা অন্তত ফোকাস করা দরকার যে, আর সিভির পাশাপাশি শুধুমাত্র সিভি না, আপনি এই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে মনে করুন যে আপনার লিডারশিপ স্কিল, তারপর পাবলিক স্পিকিং, যে কিছুদিন আগে হক একাডেমি যে একটা পাবলিক স্পিকিং এ একটা কম্পিটিশন শুরু করলো, তো সেসব জিনিসগুলো আসলে সিভিতে বেশি এঙ্গেজমেন্ট তৈরি করে আমার কাছে যা মনে হয়, এসব কিছুতে পার্টিসিপেট করে। ব্যাক টু দ্য হোস্ট। আচ্ছা। সো আপনি যেহেতু স্কিলের কথা বললেন, হ্যাঁ? সো এবং তার পাশাপাশি আপনি যেটা বললেন হক একাডেমি থেকে আমরা একটা পাবলিক স্পিকিং কম্পিটিশন এর আয়োজন করেছিলাম, যেখানে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে তাদেরকে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছে তাদের আইডিয়া এবং তাদের বিভিন্ন ধরনের টপিক গুলো নিয়ে। সো সেখানে আমাদের প্রান্ত ভাই আমাদের জাজ প্যানেলে ছিলেন। সো যেহেতু স্কিল নিয়ে কথা বললেন, সো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের মানে সফট স্কিল ডেভেলপ করা কতটা জরুরি? যেমন আমি যদি একটু বলি যে আ লিডারশিপ, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, তারপরে আপনার পাবলিক স্পিকিং, হ্যাঁ? এই জিনিসগুলো কেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং তার পাশাপাশি যদি ছোট্ট একটা কথা বলি যে নেটওয়ার্কের গুরুত্বটা কেমন? প্রথমত যদি সফট স্কিলের কথা বলি, যে আপনারা যে একটা পার্টিসিপেন্টের যে একটা কম্পিটিশন থ্রো করলেন যে পাবলিক স্পিকিং, তো আমার কাছে পাবলিক স্পিকিং জিনিসটা মনে হয় একটা প্রথমে আত্মবিশ্বাস থাকা দরকার, একটা কনফিডেন্স থাকা অবশ্যই দরকার, যেটা আমি প্রত্যেকটা যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে আমি পেয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ধীরে ধীরে সেটা গ্রো করবে। আর আমাদের অনেকের কাছে চিন্তা ভাবনা থাকে কি, আমি এটা পারবো কি পারবো না, বা আমি এটা করতে গেলে যদি ভুল হয়, তো এই জিনিসটা থেকে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। তো এইসব জিনিসগুলো থেকে যদি ওভারকাম করতে হয়, তো অবশ্যই এইসব সফট স্কিল গুলোর গুরুত্ব অপরিসীম। আর লিডারশিপ স্কিল যদি এই পজিশনে যদি আমি বলি যে আমি ভাইস প্রেসিডেন্ট অবস্থায় এখন এখানে আছি, তো এখন বর্তমানে কি একটা ক্লাবে আপনি হেড পজিশনে চলে গেলে আপনার সেই লিড পজিশন, লিডের কাজটা বেশি থাকে, আপনার ওই হাতে কলমে সবাইকে দেখিয়ে দেওয়ার কাজের থেকে আপনাকে লিড করতে হবে, যে তাদের থেকে অপিনিয়ন নেওয়া, তারপরে তাদেরকে কাজগুলো বুঝিয়ে দেওয়া। তো এইসব জিনিসগুলোর মাধ্যমে হয় কি যে আপনি নতুন একটা নেতৃত্ব দিচ্ছেন, প্লাস দিয়ে একজন নেতা তৈরি করতে পারছেন। আর আরেকটা হচ্ছে যে যে এক্সপার্টদের সাথে পরিচয় হওয়া, যে কমিউনিটি বিল্ড করা বা কমিউনিকেশন, সেখানে বলতে কি যে আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর সাথে যখন যুক্ত হবেন বা একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করবেন, তো সেখানে আপনি বিভিন্ন রকম মানুষের সাথে তো যোগাযোগ হবে। তো আপনি একটা পোস্ট করুন যে আপনি ফেসবুকে বা লিঙ্কডইন এ পোস্ট করলে, তো সেখানে যদি আপনি তাদেরকে সেইসব এক্সপার্টদের সাথে যদি যে কি বলে মেনশন করেন, তো তারা অবশ্যই সেখানে খুবই খুশি হয়। এই জিনিসগুলা গেইন করতে পারলে অথবা এক্সট্রা কারিকুলার বা ক্লাবের সাথে ইনভলভ হলে অটোমেটিক্যালি আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে, যেটা আমরা পান্থ ভাই আমাদেরকে বলল যে বিশেষ করে লিঙ্কডইন, ফেসবুক এবং বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর মাধ্যমে করা যায়। সো আমরা যদি একটু ক্লাবিং নিয়ে আসি, যে মানে আপনি যেমন বললেন যে আপনাদের ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আহ, যেভাবে আপনারা করেন। সো আমি যদি একটু বলি যে আপনারা যে ক্লাবের যে কাজগুলো আসলে করেন, মানে এত বড় একটা টিম আপনারা সামলাতে হয়, একটা প্রজেক্ট অথবা একটা ইভেন্টকে একটা ছোট্ট একটা আইডিয়া থেকে শুরু করে এটাকে সফলভাবে সম্পূর্ণ করা পর্যন্ত আপনাদের বিভিন্ন টিমের সাথে সমন্বয় করতে হয়, যেমন এইচআর টিম, মার্কেটিং টিম, পিআর টিম। হ্যাঁ, সো এই কাজগুলো আপনারা কিভাবে করেন এবং এই কোঅর্ডিনেশন গুলো আপনাদের কিভাবে হয়? এটা যদি আপনার মাধ্যমে হয়তো অনেকে এটা শিখতে পারবে একটু।
সেটার মূল জিনিসটা হচ্ছে যে আমি প্রথমে যারা মেম্বার যারা থাকে তো তাদের সাথে প্রতি সপ্তাহে বা এরকম একটা অনলাইন মিটিং এ আয়োজন করার ট্রাই করি। যে অনলাইন মিটিং এটা আয়োজন করলাম যে তাদের সাথে একটা আড্ডা দিলাম। যে সেখানে একটা কিছু মনে করো আমি কালকে সেরকম একটা ইভেন্ট করতে যাইতেছি। তোমাদের কিরকম একটা চিন্তা ভাবনা? তোমরা কিভাবে এটা দেখতে চাও? আর তাদের থেকে সেই ব্রেইনস্টর্মিং জিনিসটা আমি শিখে নিয়ে যে বুঝে নিতে চাই যে তারা কিভাবে এই ইভেন্টটা পরিচালনা করতে চায়। তারপর ওদের কাছ থেকে একটা ওপিনিয়ন নেই যে তোমরা কোন সেক্টরে কাজ করতে আগ্রহী আছো। কেউ ডিজাইনিং সেক্টর, কেউ পিআর টিম, তারপর কেউ প্রমোশনাল টিম। সেসব ক্ষেত্রে কাজ করতে কারা আগ্রহী? বা কারণ কি অনেকে কাজ করতে পারলেও অনেক সময় হয় কি যে তার ব্যস্ততা, পরীক্ষার প্রেশার থাকে বা এরকমের যে আরো কিছু অন্যান্য যে ক্ষেত্রে কি যে বিভিন্ন ইভেন্টের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমার প্রয়োজন কি যারা আগ্রহ আছে তাদেরকে খুঁজে বের করা। তো তাদের থেকে আমি সেই জিনিসটা পেতে চাই যে তারা কি আগ্রহ আছে কিনা। আর এইসব প্রোগ্রাম গুলো মেইন লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রমোশন জিনিসটা যে এই প্রমোশন ফেজ গুলো জিনিসটা কিভাবে তারা দেখতে চায়। তো তাদের কাছ থেকে আমি সেভাবে যে এই জিনিসগুলো ভাগ করে দিই। মনে করো তুমি একজন ফর্ম রেডি করবা, তুমি ডিজাইন করবা, তারপরে কি আরো কিছু প্রমোশনাল ভিডিওতে তুমি থাকবা। আর কি হচ্ছে যে যখন যেদিন ইভেন্ট হবে সেখানে রেজিস্ট্রেশনের যে প্যানেলটা থাকবে সেখানে তোমার দায়িত্বে থাকবে। তারপর যেখানে যদি আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্টে যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে দায়িত্ব তুমি থাকবা। তো সেভাবে আমরা আস্তে আস্তে করে ভাগ করে দিই। তো একজনের উপর সবার দায়িত্ব দিয়ে দেই না। কিন্তু অনেক সময় কি যে একজনের পক্ষে আর যে সুইচ করার জন্য একটা যে সেকেন্ড অপশন সেটা আমরা তৈরি করে রাখি। যাতে আমাদের কোনো হ্যাসেল না হয়। তারপরে গিয়ে কোনো গেস্টদের যদি আমাদের আনতে হয় যে তারা যদি কখনো অসন্তুষ্টি না ভোগ করে। তো এই ক্ষেত্রে আমরা সেভাবে ব্যালেন্স করি। সেটা হচ্ছে বড় ব্যাপার। আর একটা প্রোগ্রাম শেষ হওয়ার পর একটা রিভিউ মিটিং এর আমরা আয়োজন করি যে কার কি ভুল ছিল, আর এই প্রোগ্রামে কি কি ভুল আছে আর কি কি ঠিক ছিল সেগুলো নিয়ে আলোচনা করলে পরবর্তী সময় আমাদের যে জুনিয়ররা আছে তারাও বুঝতে পারে যে আমাদের পরবর্তী স্টেপ কি কি হইতে পারে। সেটা হচ্ছে মেন কথা। ব্যাক টু দ্য হোস্ট। ওকে, ওকে। সো থ্যাংক ইউ প্রান্ত ভাই। অনেকগুলো বিষয় সম্পর্কে আপনি বললেন। যে আরেকটা বিষয় বললেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে সবকিছু ঠিক আছে। মানে কাজের সময় এসে স্টুডেন্টদেরকে আর পাওয়া যায় না। বা যারা ক্লাব মেম্বার আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সো এই জিনিসটা যদি আরেকটু আপনি এক্সপ্লেইন করে বলেন। যেমন একজন শিক্ষার্থী তার পড়াশোনার প্রেশার তো থাকবেই। হ্যাঁ? সো মানে অনেকে বলে যে আমি পড়াশোনার প্রেশারের জন্য আমি আসলে টাইম দিতে পারি না। সো আপনি একটা ক্যারিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যদি তাদেরকে একটু টাইম ম্যানেজমেন্টের বিষয়টা বলেন যে আপনি এটা কিভাবে আপনার টাইম ম্যানেজ করেন? পড়াশোনা, ক্লাবিং করা, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা। তো সেগুলোর এই টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? এবং টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে যদি আপনি আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু বলেন যে কেন টাইম ম্যানেজমেন্টের অজুহাত না দিয়ে এখনই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত হওয়া দরকার কেন? দেখুন, টাইম ম্যানেজমেন্টের কথা যদি বলি যে আমি সময় পাইতেছি না, তাহলে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট থেকে দূরে সরে যাইতেছি। সেটা হচ্ছে মেইন কথা। কারণ কি আপনি যখন একটা দায়িত্ব নিতে যাবেন, যে মনে করেন আমরা যে পরীক্ষার ব্যাপার, যে মেক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সেম যায়নি যে কাহিনী যে পরীক্ষার সময় আসলে আমরা যে এরকম বিজি হয়ে যায় পরীক্ষা নিয়ে। তো এরকম ক্লাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কি কাজগুলো মেইনলি হয় কি ইভেন্টের সময়, বিভিন্ন রকম প্রোগ্রামের সময়। তো তখনই আমাদের ব্যস্ততাটা বেশি থাকে। তো আমরা সেভাবে ব্যালেন্স করার ট্রাই করি যে কাউকে সেই প্রবলেম ফেস না করুক যে পরীক্ষার সময় তাকে কাজ করতে হবে বা তাকে প্রেশার দিতে হবে, সেই জিনিসটা না। এখন আমরা সেভাবে কি ডিপার্টমেন্ট ওয়াইজ বা ফ্যাকাল্টি ওয়াইজ সেভাবে একটা টিমে ভাগ করি। যাতে কি মনে করো ওর যদি পরীক্ষা থাকে তো আরেকজন কাজ করুক। তো সেভাবে তো একটা ব্যালেন্স হয়ে যাইতেছে। আর তাদেরকে আমি সেটাই চিন্তা করাই দেই যে মনে করো তুমি একটা ক্লাবে মনে করো যে টিম ওয়ার্ক যে ব্যাপারটা, যে তুমি একটা টিম ওয়ার্কে যদি কাজ করতে চাও তো মনে করো তুমি কাউকে ব্লেম দিবা না। কারণ কি তুমি ব্লেম দিলে দিন শেষে কি ওই টিম ওয়ার্কটা ভঙ্গ হয়ে যাচ্ছে। কারণ কি তুমি টিম ওয়ার্কে যদি একজন যদি রেসপন্সিবল নেয়, মানে যে রেসপন্সিবিলিটি যে দায়িত্বটা নেয়, তো বাকিরাও কিন্তু সেই প্রতি যায় যে সে দায়িত্ব নিয়ে কাজটা করতেছে, তো আমাদের তো উচিত তাকে একটু হেল্প করা। তখনই কিন্তু টিম ওয়ার্কটা বিল্ড আপ হয়। তো সেখান থেকে যখন আমি টিম ওয়ার্কটা আস্তে আস্তে কাজ করবেন, তাহলে তাদের সাথে কমিউনিকেশন প্লাস টাইম ম্যানেজমেন্ট সময়ের মতো কাজটাও করতে পারবেন। সেইভাবেই আমাদের কাজগুলো হয়। ব্যাক টু দ্য হোস্ট। রাইট। তো সো যারা আমাদেরকে দেখছেন অবশ্যই সেভাবে চেষ্টা করবেন। কারণ আমরা যেটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পাই আমাদের যেই মানে কারিকুলাম, হ্যাঁ? আমরা যেই কারিকুলামে পড়াশোনা করি সেটা স্কুল হোক, কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি, আমাদের প্র্যাকটিক্যাল স্কিলের খুবই অভাব। যেটা আমরা যখন আমরা চাকরিতে জয়েন করার জন্য যাই, সো তখন আমরা এটা রিয়ালাইজ করতে পারি। কিন্তু তার আগে করতে পারি না।
তো এটার জন্য আমরা আসলে আপনি এটা হয়তো বুঝতে পারবেন যে যারা ক্লাব অ্যাক্টিভিটি অথবা বিভিন্ন ধরনের মানে অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়, এক্সট্রা কারিকুলার সাথে ইনভলভ হয়, তাদের সফট স্কিলগুলো কিন্তু চলে আসে। বর্তমানে মানে আপনার কাজ আপনি কতটুকু পারেন বা না পারেন সেটা কিন্তু প্রতিষ্ঠানগুলো পরে দেখে। প্রথমে দেখে আপনি কমিউনিকেশন কতটা ভালো করতে পারতেছেন, আপনার টিম ওয়ার্কে কতটা এক্সপার্ট, আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে, এই জিনিসগুলো কিন্তু প্রতিষ্ঠানগুলো মানে আগে দেখে। জি, হ্যাঁ, অবশ্যই। মনে করেন আপনি যদি একটা ইন্টারভিউ দিতে গেলেন, ইন্টারভিউ হ্যান্ডেল করতে গেলেন, তো সেখানে তাকে আপনাকে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনার কমিউনিকেশন বা আপনাকে যদি একটা টিমে যদি অ্যাসাইন করা হয়, তো আপনি কিভাবে দেখবেন? তো অনেক ক্ষেত্রে বলতে পারে যে টিমে যদি বাকিরা কাজ না করে, তো আমি তো কিভাবে কাজ করব? কিন্তু দিন শেষে কিন্তু আপনার লসটা সেখান থেকে শুরু হয়। কারণ কি? আপনি যদি বাকিরা কাজ না করে, আপনি ট্রাই করুন নিজের ঘাড়ে সেটা নেওয়া। কারণ আপনি যদি দায়িত্বটা নিতে পারেন টিম ওয়ার্কে, তো বাকিরা অটোমেটিক আপনাকে হেল্প করবে অবশ্যই। কারণ বাকিরা সেই ইথিক্স এর জায়গা থেকে সরে যাবে না যে ও একা কাজ করতেছে আর আমরা বসে বসে ঘুমাবো, সেটা তো হয় না। ওকে আমাদের হেল্প করা দরকার। তো সেভাবে আমাদের ব্যালেন্সটা করতে হয়। কারণ আপনি যাকে ব্লেম করবেন, তো দিন শেষে কি টিম ওয়ার্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা একদম নষ্ট হয়ে যায়। তো সেই আরেকটা হচ্ছে যে মনে করি যে প্রেজেন্টেশন ব্যাপারটা, যে আগে আমার কথা বলার জড়তাটা খুব বেশি ছিল, যে আমি পরিবারের মানুষের সাথে যে কথা বলবো সেই জিনিসটা আমার মধ্যে ছিল না। তো প্রেজেন্টেশন জিনিসটা আমার মধ্যে সে বিল্ড আপ হয়েছে যে এইসব ক্লাব অ্যাক্টিভিটিস এ, যে কাজগুলোর মাধ্যমে। যে আমি বলবো না যে ক্লাব অ্যাক্টিভিটিস করলে তুমি সবকিছু শিখে যাবা, সেটা না। কিন্তু তুমি যদি এইসব জিনিসগুলো কি, যে পরীক্ষা আসলে যেমন আমার পড়াশোনার জন্য সিরিয়াস হয়ে যাই, তো ক্লাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কি প্রোগ্রামের সময় আমরা সিরিয়াস হই, কাজগুলো করি, তখনই আমরা অনেক কিছু শিখতে পারি, যে প্রবলেম সলভিং, তারপর কি লিডারশিপ স্কিল। ধরুন যে আমি অনেক সময় কি যে প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম হয়েছিল যে কেউ ছিল না অ্যাঙ্করিং করার জন্য, কিন্তু আমারও কোনো অভিজ্ঞতা ছিল না। দিন শেষে আমি দায়িত্বটা নিচ্ছি অ্যাঙ্করিং করার জন্য। সো আমরা একটু যদি মানে স্ট্র্যাটেজিক একটু আলোচনার দিকে যাই, যে মানে মনে করেন আপনি একটা ক্লাবের সাথে যুক্ত আছেন, আমি একটা অর্গানাইজেশনে যুক্ত আছি। সো আমরা যদি একটু বলি যে একটা নতুন ক্লাব আমরা তৈরি করব বা একটা অর্গানাইজেশন আমরা তৈরি করব। হ্যাঁ, সো সেখানে একটা ক্লাব অথবা অর্গানাইজেশন তৈরি করার জন্য কি কি পদক্ষেপগুলো নিতে হয়, এবং এটাকে লং টাইম যদি সাস্টেইন করতে হয়, কনসিস্টেন্সিটা কিভাবে ধরে রাখা যায়? সেটার ব্যাপারটা হচ্ছে, বলতে গেলে কি, একটা ক্লাব যদি আমি তৈরি করতে চাই, তো আমার বর্তমান পার্সপেক্টিভটা দেখতে হবে, যে দেশের কি অবস্থা চলতেছে এখন, স্টুডেন্টরা কি কি ডিমান্ড করতেছে, তাদের জন্য কোনটা বেশি জরুরি, সেই উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। তো মনে করেন আমি এখন ল্যাঙ্গুয়েজ ক্লাব করলে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্দেশ্য কি হইতে পারে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছু নিয়ে। তো তাদের এই ক্লাবটা যদি আপনি ওপেন করতে চান, মানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা বিভিন্ন আরো কিছু ক্লাব আছে, তো সেখানে আপনাকে সেসব এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে হবে। মনে করেন আমি লিঙ্কডইন অনেক সময় বলে যে আপনি বিভিন্ন রকম প্রোমো, যে স্পন্সরশিপ গুলো কিভাবে পান। তো সেক্ষেত্রে আমি বলবো যে লিঙ্কডইন অনেক ক্ষেত্রে কি, যে আপনারা এইচআর সিও কে বেশি নক করেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি কি, যে সিএমও, চিফ মার্কেটিং অফিসার, তাদেরকে আপনারা নক করার ট্রাই করুন। কারণ কি, তাদের কাছে আপনি সিইও, তারপর কি এইচআর, তাদের নাম্বার পাবেন। তো তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকম প্রোগ্রামে স্পন্সরশিপ, তারপর ক্লাবের সম্পর্কে বিভিন্ন রকম অ্যাডভাইসার, অ্যাডভাইসার হিসেবে তাকে যদি আপনি নিয়োগ করতে চান, বা আপনাকে যদি তাকে ইনভাইট করেন, তারা অবশ্যই সেটা অ্যাপ্রোচ করবে বা ট্রাই করবে যে আপনাকে সাহায্য করার জন্য। আর পাশাপাশি হচ্ছে যে একটা ক্লাব, নতুন ক্লাবে যে মেইন জিনিসটা হচ্ছে যে আবার আবার নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ করা, যে কো ফাউন্ডার, তারপর প্রথমত হচ্ছে ফাউন্ডার, তারপর কো ফাউন্ডার, তারপর ডিজাইনার হিসেবে একটা নিয়োগ দেওয়া, তারপরে হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে। তো সেগুলো নিয়ে আপনাকে কমিউনিটি বিল্ড আপ করতে হবে, প্লাস আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর লিঙ্কডইন, সেগুলো নিয়েও একটা যে পেজ খুলতে হবে। আর সেখানে রেগুলার তো আপনাকে পোস্ট দিতে হবে, যাতে করে আপনি ওই একটা ক্লাব খুলে রাখলেন আর 10-6 মাস পর একটা পোস্ট দিলেন, সেটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে প্রথমে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে সেই ক্লাবগুলোর, ক্লাবটা মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা সেশন আয়োজন করলেন, সেটা প্রথমত আপনি ওয়ার্কশপটা ফ্রিতে দিলেন, বাকিরা জয়েন করুক, আস্তে আস্তে সেটা এঙ্গেজমেন্ট বাড়ুক, সবাই শেয়ার করুক। তাদেরকে এমন ভাবে এঙ্গেজমেন্ট করার ট্রাই করবেন, যে আপনি যদি এখানে জয়েন হতে চান, আপনার 10 জন বন্ধুকে আপনি এখানে মেনশন করুন এই পোস্টের মধ্যে, বা এরকম আপনি এই পোস্টটা শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান। তো সেভাবে আপনি প্রমোশন করতে পারেন। আপনার অটোমেটিক কিন্তু আপনি ছাত্রদের মাধ্যমে আপনি নিজের ক্লাবটা প্রমোশন করতে পারতেছেন। দেন আপনি যখন একটা ভালো একটা পজিশন চলে আসবে, তো আপনি মেম্বার রিক্রুটমেন্ট বা ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সেটা রিক্রুটমেন্ট করতে পারেন।
তো সেক্ষেত্রে এইভাবে করলে আপনার ক্লাবটা অটোমেটিক রিচ করবে। সো থ্যাংক ইউ প্রান্ত ভাই। মানে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা অর্গানাইজেশন কিভাবে ওপেন করতে হবে এবং সেটার মার্কেটিংটা কিভাবে করতে হবে, সেটার ফান্ড রাইজিংটা কিভাবে করা যায়, নেটওয়ার্কটা কিভাবে করা যায়। খুব ভালো মানে আইডিয়া গুলো আপনার কাছ থেকে আমরা মানে শুনতে পারলাম। আশা করছি যারা আমাদের অডিয়েন্স আছে তারা এই জিনিসগুলো যদি কাজে লাগাতে পারে, যে একটা অর্গানাইজেশন অথবা ক্লাব যদি তারা ওপেন করতে চায় বা মানে বড় করতে চায়, এই জিনিসগুলো তাদের কাজে লাগবে। সো আমরা একদম আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের পডকাস্টের। আমরা আরেকটা লাস্ট একটা কোশ্চেন করবো, যেন যারা ইন্ট্রোভার্ট মানে যারা নতুন, যে আমি তো কথা বলতে পারি না, আমি তো ভয় পাই, হ্যাঁ, সো আমি কিভাবে একটা নতুন জায়গায় যে কাজ করব অথবা সেখানে আমি কিভাবে আমার নিজেকে প্রেজেন্ট করব, এরকম যারা স্টুডেন্ট আছে, তো তাদের জন্য কি আপনি লাস্ট একটা ওয়ার্ড বলতে চান যে তারা কিভাবে আসলে প্রথম তাদের স্টেপটা তারা নিতে পারে? যখন মনে করেন যে ইন্ট্রোভার্টের কথা যদি বলেন, প্রথম ইন্ট্রোভার্টের কথা আমার ওর নামটাই আসবে। কারণ ইন্ট্রোভার্ট হিসেবে আমি সবচেয়ে বেশি পরিচিত ছিলাম আমার ক্লাস বা আমার স্কুল কলেজের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে ক্যাম্পাসে আসি, তো আমার কাছে মনে হইতেছে যে আমার নলেজটুকু আরেকটু বাড়ানো দরকার। আমি কোনো একাডেমিক নলেজের মধ্যে থাকবো না। আমি নিজেকে আরো বেশি বাস্ট করতে চাই বা আমি ছড়িয়ে দিতে চাই যে আমার নিজের একটা ফেস ভ্যালু থাকুক বা মানুষ আমাকে চিনুক। তো সেই ক্ষেত্রে যদি কেউ ইন্ট্রোভার্ট থাকে, যে কারোর সাথে কথা বলতে ভয় পায়, তো তার ক্ষেত্রে বলবো যে তুমি বিভিন্ন একটা যে প্রোগ্রামে বা অ্যাটেন্ড করো, তুমি আশেপাশে যারা বসে তাদের সাথে যোগাযোগ করো, কথা বলো, বা তুমি সিনিয়রদের সাথে কথা বলো। তুমি যদি একজনের সাথে কমিউনিকেট করতে পারো, তুমি তাদের থ্রুতে বাকি ২ জনের সাথে বা ৩ জনের সাথেও সেভাবে কমিউনিকেট করতে পারবা। কারণ কি, তোমার ফিউচারটা তোমার হাতে। কারণ তুমি দিন শেষে তোমার নিজের ফিউচারটা নিজে করবার ট্রাই করবা। তো সেখানে একটা ইন্ট্রোভার্টের জন্য যদি প্রবলেম হয় যে কথা বলাটা, যে আমি কিভাবে কন্টিনিউ করব, তো সেক্ষেত্রে তুমি একটা প্রোগ্রামে বা একটা যে ক্লাব অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে যে বিভিন্ন রকম যে একটা টিম ওয়ার্কের মধ্যে যুক্ত হও, যে তুমি এখন কোনো কাজ পারো না বা কথা বলতে ভয় পাও, তো তুমি একটা যে টিম ওয়ার্কে একটা যে কোনো একটা ডিজাইনের কাজ নাও, যে এই ডিজাইনটা করলে কিরকম হয় বা বারবার ট্রাই করো। তো সেক্ষেত্রে যখন একটা ডিজাইন ভুল হবে, তুমি তো বারবার জিজ্ঞেস করো যে ভাই এটা কি ভুল হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা। তো সেক্ষেত্রে তোমাকে বারবার সাজেশন দিবে যে তুমি এভাবে করো, এভাবে করো। তো আস্তে আস্তে তুমি যার থেকে যে মেন্টরশিপটা, সেখানেও তুমি একজন থেকে সাজেশন পাচ্ছ, প্লাস যে তোমার সাথে যে কথা বলার জড়তাটা সেটাও কমে যেতেছে। তো যে মনে করো এই টিম ওয়ার্কের মাধ্যমে তুমি যদি ৫ জনের সাথে কমিউনিকেট করতে পারো মানে অপটিমাম তার লেভেলে, তাহলে তুমি আলটিমেটলি ১০ জন ২০ জন, ধীরে ধীরে সেটা ৫০ জনের মধ্যে ৫০০ জনের মধ্যেও সেটা কনভার্ট করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্ট্রোভার্ট হিসেবে ভয় পাওয়ার কিছুই নাই, যে আমি পারবো না, আমি কিছু করতে পারি না, আমাকে নিয়ে তো সবাই হাসি তামাশা করতে পারে। সেক্ষেত্রে ভাই, আমার কথা ভাবো, আমি তো ইন্ট্রোভার্ট হিসেবে আমি বেশি পরিচিত ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি এখন বর্তমানে একটা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি, বা বিভিন্ন ক্লাবে আমি বিভিন্ন রকমের যে হেড পজিশনে আছি। তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে ইন্ট্রোভার্ট থেকে যদি নিজেকে আপডেট করতে চাও, তো অবশ্যই তোমাকে নিজে যেতে এসে অন্তত একজন মানুষের সাথে কথা বলো, যে ক্লাবের মনে করো যে বড় বড় পজিশন আছে, তার সাথে কথা বলবো, ভাই আমি তো এরকম কাজ পারি না, বা আমি তো কাজ করতে আগ্রহী। মানে তোমার জিনিসটা কি একটা আগ্রহ জিনিসটা থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো মানে যেটা সবচেয়ে মূল জিনিস, যেটা যে মানে আপনি শুধু শুধু বাংলাদেশ না, বিশ্বের যত সাকসেসফুল পিপল আছে যারা পাবলিক স্পিকিং এ এক্সপার্ট, অথবা যে আপনি নাফিস সেলিমের কথা বললেন, নাফিস সেলিম ভাই ওনার একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে উনি কতটা ইন্ট্রোভার্ট ছিল, কথা বলতে পারতো না। হ্যাঁ, সো যারাই বড় বড় পাবলিক স্পিকার হোক অথবা বড় বড় সাকসেসফুল পার্সন হোক, তাদের শুরুটা আপনার আমার এবং সকলের মতোই ছিল। তারাও প্রথমে ইন্ট্রোভার্ট ছিল, কথা বলতে ভয় পেত, নিজেকে প্রেজেন্ট করতে ভয় পেত, কিন্তু তারা প্র্যাকটিস করতে করতে তাদের আগ্রহ থেকে শুরু করে তারা এই জিনিসগুলো তাদের মানে ওভারকাম করতে পারছে, তাদের যে ফিয়ার্স গুলো আছে, হ্যাঁ, পাবলিক স্পিকিং এ তাদের মানে তাদের নিজেদেরকে এক্সপার্ট করতে পারছে। সো আমরাও সেম জিনিসটাই আপনাদের যারা আমাদের শুনছেন তাদেরকে বলতে চাই যে শুরু করতে হবে। হ্যাঁ, আপনি একদম ছোট থেকে শুরু করেন, কিন্তু শুরু করতে হবে এবং সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখেন। ইনশাল্লাহ আপনিও একদিন আমাদের প্রান্ত ভাই বা অন্যান্য যারা আছে তাদের মতো একদিন একটা ভালো পর্যায়ে আপনারা যেতে পারবেন। সো আজকের যে কেরিয়ার আড্ডাটা আমরা আজকে এটা এখানে শেষ করব। সো আমরা প্রান্ত ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। প্রান্ত ভাই, আপনার সময় দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যদি আপনি লাস্ট ওয়ার্ড বলতে চান। ধন্যবাদ তো জানাতে চাই আমি হক একাডেমিকে আর কে রাশেদ ভাইকে যে সে আমাকে এরকম ভাবে এরকম একটা প্ল্যাটফর্মে ইনভাইট করছে। হক একাডেমি যে যে স্টার্টআপ গুলো যে নিচ্ছে, যে কিছুদিন আগে যে আমাকে জাজ প্যানেল হিসেবে বলছিল যে ভাই আপনি জাজের হিসেবে থাকেন পাবলিক স্পিকিং এর উপর। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা স্টেপ গুলো যে নিচ্ছে, তো সেগুলো খুবই ইনসাইটফুল। সেগুলো যদি কেউ কন্টিনিউ করতে পারে, যে হক একাডেমির সাথে যদি যুক্ত থাকতে পারে, তো আলটিমেটলি কি ১ বছর বা ১.৫ বছর পর সে আমার থেকে বা আমার থেকে আরো বেশি বড় পজিশনে যে সে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ট্রাই করো, যে বসে থাকার কোনো অপশন নেই। আর বিভিন্ন রকম যে অপরচুনিটি আছে, যে কোনো জায়গায় যদি কোনো অর্গানাইজেশন যদি পাবলিক স্পিকিং এর জন্য যদি কম্পিটিশন দেয়, বা লিডারশিপের জন্য বা টিম ওয়ার্কের জন্য ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যদি কোনো কম্পিটিশন এরকম যদি অপরচুনিটি পাও, তো সেগুলো যে বাদ দিও না, সেগুলো করার ট্রাই করো। আর যদি নিজের একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে না, নিজের পড়াশোনার পাশাপাশি সেগুলো করার ট্রাই করো। কারণ আলটিমেটলি কি আমাদের বিভিন্ন রকম যখন কর্পোরেট সেক্টর বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে গেলে কিন্তু কিন্তু আমাদের পরিবারের পাশাপাশি এইসব জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করা লাগে। তখন কিন্তু ওই টাইম ম্যানেজমেন্ট জিনিসটাই কিন্তু সবচেয়ে জরুরি, যেটা তুমি ৫ বছর আগে যদি করে আসতে পারো, তো এখন তুমি আলটিমেটলি ইজি সেগুলো জিনিসগুলো করা। ধন্যবাদ। রাইট, রাইট। এটা থ্যাংক ইউ সো মাচ পান্থ ভাই। থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমাদের শুনছেন, আশা করছি আপনারা অনেক নলেজ এখান থেকে পাইছেন আমাদের পান্থ ভাই থেকে। আপনারা নেক্সট যদি এরকম কোনো এপিসোড আপনাদের পছন্দের কোনো টপিক নিয়ে করতে চান, ইনশাল্লাহ আমরা তাদেরকেও নিয়ে আসবো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।